আমন্ত্রণ দিনের বাংলায়, সঙ্গে আছে আমি রেজাউল আহসান। শুরুতেই সংবাদ শোনা। রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী, ঢাকা মেডিকেলে ভর্তি। ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে পৃথিবীর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না বললেন প্রেস সচিব। সারা দেশে এখন ভোটের আমেজ। নির্বাচনী তফসিলে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু। মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ঢাকা ১০ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। হাদীর সহযোদ্ধারা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদীকে গুলি করে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদীকে হাসপাতালে আনা হয়। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার সকালে শরীয়তপুরের নড়িয়া সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। গত ১৫ বছর ভালো নির্বাচন না হওয়ায় জনগণ পরিবর্তন চায়। কেউ আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা বা নির্বাচনের বানচালের অপচেষ্টা করলে কঠোরভাবে তাদের দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন প্রেস সচিব। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচির ৬ষ্ঠ দিনের অধিবেশনে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য তাদের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। দেশের মানুষের কাছে এখন আর ধর্মের বড়ি বিক্রি করা যাবে না। জনগণ এখন থেকে অনেক সচেতন। গণতান্ত্রিক যাত্রাকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য গণতন্ত্রের উত্তরণ হতে হবে। এই গণতান্ত্রিক যাত্রাকে বিভিন্নভাবে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য আমাদেরকে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকালকে হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল। কেউ কেউ বলেছে নো পিআর, নো ইলেকশন। আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না, করব না। এবং একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় একথা জানান তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ ১৭ বছর পর। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। শীতের সবজিতে ভরপুর রাজধানীর কাঁচা বাজারগুলো। সরবরাহ বৃদ্ধির ফলে দামও অনেকটাই কমেছে। এছাড়া নতুন আলুর দাম সহনীয় অবস্থার দিকে, তবে কমছে না পেঁয়াজের দর। ঢাকার কাউরান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহ ঘুরে সবজির দরে মোটামুটি স্বস্তির দেখা। শীতের আমেজে সবজি সরবরাহ বাড়ায় বেশিরভাগেরই দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালে।
শিম বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 টাকা, বাঁধাকপি 30 টাকা আর ফুলকপি 40 টাকা। ক্রেতা বিক্রেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। শীতের সবজির দাম কিছুটা কমছে মনে হচ্ছে, বাকি মোটামুটি স্থিতিশীল। বাজারে বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকার দরে। এছাড়া শসা মিলছে 50 টাকায়, যা গত কয়েকদিনের তুলনায় স্থিতিশীল। তবে টমেটো এখনও 100 থেকে 120 টাকা কেজি। তো এখন তো শীতের সময়, এখন তো টমেটো পর্যাপ্ত পাওয়ার কথা, দাম মানে সাধারণ মানুষের নাগালে থাকার কথা, সেটাও 100 টাকা মিনিমাম, 120 টাকা এভারেজ। লালমনির হাটের ফুলকপি দেশি ডাইর আছে 40 টাকা। এদিকে পেঁয়াজ বাজার এখনো গরম। পুরনো পেঁয়াজ কেজি প্রতি 140 টাকা আর নতুন পেঁয়াজ 120 টাকা দর বিক্রি হচ্ছে। বাধ্য হয়েই কিনতে হচ্ছে ক্রেতাদের। এ নিয়ে বরাবরের মতোই বিক্রেতাদের নানা অজুহাত। পুরনো পেঁয়াজের তুলনায় নতুন পেঁয়াজের দামটা আমার কাছে একটু মানে কম্পারেটিভলি বেশিই মনে হচ্ছে। নতুন পেঁয়াজ না উঠা পর্যন্ত কমবে না। ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেও তো কন্ট্রোল হচ্ছে না। এটা নতুন এজন্য কম বাবা, কিনা 110 টাকা, বেশি 120। বাজার স্থিতিশীল রাখতে পাইকারি টু খুচরা ধাপে নজরদারি নিশ্চিতের দাবি ক্রেতা ও বিক্রেতাদের। মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা। দিনের বাংলা নিচ্ছি বিরতি, ফিরে আসে অন্যান্য সংবাদের সঙ্গে রাজা থাকছে। রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন, পরিবার দিশেহারা, এলাকা জুড়ে শোকের ছায়া। বিরতির পর স্বাগত দিনের বাংলায়। সবার চোখের জলে চিরবিদায় নিল 2 বছরের শিশু সাজিদ। রাজশাহীর তানোরে ধানক্ষেতের গভীর নলকূপের গর্তে পড়ে নিহত শিশুটির দাফন সম্পন্ন হয়েছে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। তার জানাজার মাঠে হাজারো মানুষের ঢল নামে। রাজশাহী থেকে অজয় ঘোষের ক্যামেরায় বিজয় ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া শিবা। রাজশাহীর তানোর উপজেলায় কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ধানক্ষেতে গভীর নলকূপের গর্তে পড়া 2 বছরের শিশু সাজিদকে 32 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর গতরাতে উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত প্রাণে বাঁচানো যায়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সবার মাঝে। শিশুটির বাড়িতে স্বজনদের কান্নার রোল, আর শোকে স্তব্ধ গোটা এলাকা। সাজিদের দিশেহারা মা বাবার বুক ফাটা আর্তনাদ। গ্রামের মাঠে সাজিদের জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এরকম গর্ত করে যে আজ এই দুর্ঘটনা ঘটলো, কাল আরেক দুর্ঘটনা ঘটতে পারে। ওকে আইনের আওতায় নিয়ে আসা হোক। অসাবধানতার কারণেই বাচ্চাটা এই ক্ষতিটা হয়ে গেছে, সেটা খুব দুঃখজনক। এমন মৃত্যু যেন কারো না হয়, সেটি চাওয়া গ্রামবাসীর। মাঠের গভীর নলকূপটি অরক্ষিত অবস্থায় ফেলে রাখায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। একটা শিশু বাচ্চা মারা গেলে এটা তো আমরা মেনে নিব না, কারণ আইনগত দিক অবশ্যই আছে। এটা অবহেলার জনিত এইসব গর্ত রাখা, এটা আইনগত ব্যবস্থা অবশ্যই হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুরের ফরিদগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় মোহাম্মদ রুম্মান নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। শুক্রবার সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকা চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুম্মান সরকারি কলেজের একজন শিক্ষার্থী। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে এবং জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যানটি। গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে মহানগরীর কোনাবাড়ি আমবাগ পশ্চিমপাড়া এলাকায় মামুন এবং তোফাজ্জল হোসেনের জুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আশেপাশের আরও প্রায় 20টি জুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া পাশের 3টি বাসাবাড়ির প্রায় 60টি ঘর আংশিক পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ 12 ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্তি দিবস। 1971 এই জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাক বাহিনী। সেদিনের নির্মম হত্যাযজ্ঞের কথা মনে করে এখনও ভয়ে সংকুচিত হয়ে ওঠেন জেলাবাসী। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে 12 ডিসেম্বর শত্রুমুক্ত হয় এ জেলা। নরসিংদী থেকে সহকর্মী শর্বী ইকবাল রাসেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা।
1971 সালের 12ই ডিসেম্বর নরসিংদীকে শত্রুমুক্ত করেন মুক্তিযোদ্ধারা। জেলার এমন কোনো এলাকা নেই যেখানে শত্রু সেনাদের নিষ্ঠুর ছোবল পড়েনি। ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা ব্রিজ, শিলমান্দি মাসিমপুর বিল, খাটেহারা ব্রিজ, মনোহরদের ব্রহ্মপুত্র নদের তীর, শিবপুরে ঘাসিয়ারদিয়া, পুটিয়া, বেলাবো আড়িয়াল খাঁ নদীর পাশে রায়পুরা মেথিকান্দা রেল স্টেশনে গণকবর রয়েছে। স্বাধীনতা যুদ্ধে সেই দিনগুলোর কথা মনে করে এখনও শিহরিত হন মুক্তিযোদ্ধারা। 28শে আগস্ট পাঁচদোনা মোড়ে আমার শেষ যুদ্ধ হয়। ওই দিন 5-7 জন আহত হই। পিছনে ইব্রাহিমের গুলি এইভাবে গুলি লাগে, ব্লাস্ট ফায়ারে রেল লাইনের উপরে পড়ে যায়। তখন সে একটা কথাই বলছিল, স্বাধীনতারে তোরে দেখতে পারলাম না। যাবো মালু মেম্বারের বাড়িতে আমরা রাত্রে, এখানি পর্যন্ত পানি ছিল, গর্ত করে নিচে কলা গাছ দিয়া তাকে মারি দিয়েছি। হাতি বাইদি হারানো ব্যথা আজও হৃদয়ের ক্রান্তিতে কান্নার সুর বেজে ওঠে। মুক্তিযোদ্ধাদের ইতিহাসে 12 ডিসেম্বর নরসিংদীবাসীর জন্য একটি গর্বের দিন। নরসিংদী মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 10টায় আমাদের একটা র্যালি, বর্ণাঢ্য র্যালি হবে, তারপর আমাদের আলোচনা হবে। এর মাধ্যমে আমরা 12ই ডিসেম্বর আমাদের নরসিংদী মুক্ত দিবস হিসেবে আমরা উদযাপন করব। নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন 116 জন বীর মুক্তিযোদ্ধা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদী মুক্তি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় সরকার উপপরিচালক মনোয়ার হোসেনের নেতৃত্বে শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কালিমুল্লাহ, সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার সহ অন্যরা। দিনের বাংলা নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পরে। বিরতির পর আবারও স্বাগত দিনের বাংলায়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 145তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সন্তোষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও মোনাজাত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জুবাইর, প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজয়ের মাসে জামালপুরের ইসলামপুরে 12 কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। বিএনপি ও ধানের শীষের প্রচার ও গণজাগরণের উদ্দেশ্যে দলীয় এই পতাকা প্রদর্শন করা হয়। দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিমের নির্দেশনায় পতাকা প্রদর্শন অনুষ্ঠিত হয়। উপজেলার পাথরশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন মিয়ার ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ইসলামপুর বটতলা চত্বর থেকে উপজেলার পাথরশী ইউনিয়নের মলমগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার লম্বা লাল সবুজের বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ উপজেলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিলেট 6 আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী। এছাড়া গোপালগঞ্জ বিয়ানীবাজারের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো মুসল্লি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন থানার নবাগত ওসি মহিবুল্লাহ। সোনারগাঁ থানা চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অপরাধ দমনের কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি থানায় সেবা পেতে কোনো টাকা লাগবে না, এ বিষয়ে তিনি সাংবাদিকদের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করেন। সবাই তদন্ত ওসি রাশেদুল ইসলাম খান, বাংলা টিভির সোনারগাঁও বন্দর প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সোনারগাঁও প্লাস প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবার চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের শঙ্খকুল ও চেমিরমুখ এলাকার সেতু উদ্বোধন করলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন। শুক্রবার সকালে সেতুর দুপারের এলাকাবাসীর উপস্থিতিতে দৃষ্টিনন্দন সেতুটি উদ্বোধন করেন তিনি। 2023 সালে 16 লাখ টাকা ব্যয়ে নির্মিত 100 মিটার লম্বা এবং 7 ফুট প্রস্থের সেতুটি গত বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে ভেঙে গেলে দুর্ভোগে পড়ে সেতুর দুপারের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফ আক্তার সহ আরও অনেকে। তুচ্ছ ঘটনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়ার হাট পৌর এলাকায় দুই পক্ষের মারামারিতে তাহমিদ খান নামে এক ছাত্রদল কর্মী প্রাণ হারিয়েছেন। নিহত তাহমিদ স্থানীয় কদমতলা মাদ্রাসার 9ম শ্রেণীর শিক্ষার্থী। সে কোরআনে হাফেজ ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী থেকে তাহমিদ সদ্য ছাত্রদলে যোগদান করেছিল। জেলা পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী বলেন, তাহমিদ হত্যার পেছনে কারা জড়িত তদন্ত ও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। চট্টগ্রামের সাতকানিয়া 4 ভাইয়ের টাকায় ক্রয় করা দোকানপাট ও কমিউনিটি সেন্টার নিজের নামে দলিল করে আত্মসাতের অভিযোগ উঠেছে এক ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী ফরিদুল আলম। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী 3 ভাই ও তাদের মা এবং বোনেরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, ঢাকা মেডিকেলে ভর্তি। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে পৃথিবীর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না বললেন প্রেস সচিব। সারা দেশে এখন ভোটের আমেজ। নির্বাচনী তফসিলে গণতান্ত্রিক উত্তরণের যাত্রা শুরু, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ। এবং রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে নিহত শিশু সাজিদের দাফন সম্পন্ন, পরিবার দিশেহারা, এলাকা জুড়ে শোকের ছায়া। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।